এই শোনো, আবার কি হলো? দুপুরে বাসায় আমাদের বাসায় যাব। যত তাড়াতাড়ি এখান থেকে যাব তত তাড়াতাড়ি এই নরক থেকে বাঁচতে পারবো। তাহলে আমাকে বলছো কেন? তোকে বলছি কেন মানে? তুই আমার সাথে যাবি। না, আমি যাব না তো। তুমি যেহেতু আমাকে পাগলামি করে বিয়ে করেছো, তাহলে তোমাকে এখানেই থাকতে হবে। আর এখানে থেকে তোমাকে সব কষ্ট সহ্য করতে হবে। আমি তোমাদের বাসায় যাব না। যেতে হলে তুমি একা যাও। তুই কি ভেবেছিস তুই এখানে থেকে আরাম আয়েশ করবি? আমি তোকে একা রেখে চলে যাব? সেটা কখনো হচ্ছে না। সবে তো মাত্র শুরু। তোকে বাসায় নিয়ে গিয়ে এমন থেরাপি দেবো যেটা কল্পনাও করতে পারবি না। তুই একবার শুধু বাসায় চল। আমি কি পাগল, নাকি আমার মাথা খারাপ যে তোমার সাথে যাব? তোমার ইচ্ছে হলে তুমি চলে যাও, আমাকে এর মধ্যে টানবে না। আমাকে মনে হয় এর জন্য ব্যবস্থা নিতে হবে। তোমার যা করার করো। কথাটা বলেই ঈশান বাসা থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল আর নিশি ওকে পেছন থেকে ডাকতে লাগলো। নিশি ভাবলো ঈশান হয়তো একটু পরেই ফিরে আসবে, তখন ওকে নিয়ে বাসায় যাবে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, কিন্তু ঈশান বাসায় ফিরছে না। তাই নিশির বেশি রাগ হচ্ছিল। আম্মু সামনে থাকায় ও সেটা প্রকাশ করছিল না। নিশি আম্মুর সামনে একটা নাটক সাজাতে রাগটাকে মন খারাপে পরিণত করলো। তখন আম্মু নিশিকে বলল, মামুনি, কি হয়েছে? তুমি এভাবে মন খারাপ করে আছো কেন? আম্মু, আমি তোমার ছেলেকে বলেছিলাম আজকে আমাদের বাসায় যেতে হবে, কিন্তু ও যাবে না বলে বাসা থেকে বেরিয়ে গেছে। ও, এই ব্যাপার। আচ্ছা, আমি ওকে ফোন করে বাসায় আসতে বলছি। আম্মু বারবার ঈশানকে ফোন দিতে লাগলো, কিন্তু ও রিসিভ করছে না। তখন আম্মু চুপ করে রইলো আর নিশি বলল, দেখেছো আম্মু, তোমার ছেলে আমাকে একটুও ভালোবাসে না। আমি যেটা বলি ওর তার উল্টো মানে বের করে। আমি ওকে বলেছিলাম আমাদের বাসায় যেতে হবে, কিন্তু ও আমার সাথে যাবে না। দেখে ফোনটা অফও করে রেখেছে। আম্মু, তোমার ছেলে আমাকে একটুও ভালোবাসে না। নিশি কথাটা বলেই কান্না করে দিল। তখন আম্মু বলতে লাগলো, মামুনি, তুমি কিছু চিন্তা করো না। ঈশান ঠিক তোমার সাথে যাবে। একটু শান্ত হও। আমি ওর আব্বুকে বলছি ওকে বাসায় নিয়ে আসতে। তারপর তোমরা বেরিয়ে পড়বে। কিন্তু আম্মু তো ফোন বন্ধ করে রেখেছে। ও কোথায় থাকে সেটা আমি খুব ভালো করেই জানি। ওর আব্বুকে ফোন করেছি, ওকে নিয়ে আসবে। ঈশান নদীর পাড়ে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। এর মাঝে হঠাৎ করে আব্বু কোথা থেকে যেন এসে ঈশানের সামনে দাঁড়াতেই ও উঠে দাঁড়ালো। আব্বু রাগি চোখে ঈশানের দিকে তাকাতেই ও মাথা নিচু করে নিল। ভাবলো হয়তো ওর গায়ে হাত তুলবে, কিন্তু সেটা না করে বলতে লাগলো, তোমার ব্যবহার দেখে দিন দিন আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি এরকম কেন বলো তো? আজকে তোমাদের নিশিদের বাসায় যেতে হবে, আর তুমি কিনা এখানে এসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ। আব্বু, আমি ওদের বাসায় যেতে পারবো না। কেন? ওদের বাসায় গেলে তোমার কী সমস্যা হবে? আর এটা নিয়ম, বিয়ের পর দিন ছেলেকে তার শ্বশুর বাড়িতে যেতে হয়। যেখানে কোনো নিয়মকানুন মেনে বিয়েটা হয়নি, সেখানে এই নিয়মটা কেন মানতে হবে? দেখো, আমাকে রাগিয়ে দিও না, তাহলে কিন্তু সেটা বেশি ভালো হবে না। এখন সোজা বাসায় গিয়ে নিশিকে নিয়ে বেরিয়ে পড়বে, আমাকে যেন আর একটা কথা বলতে না হয়। আব্বুর কথায় ঈশান বাসায় চলে গেল। দেখলো নিশি বসে আছে। তখন ঈশান ফ্রেশ হয়ে নিশিকে নিয়ে বেরিয়ে পড়লো। ওরা রাস্তায় রিকশার জন্য দাঁড়িয়ে আছে। তখন নিশি বলতে লাগলো, এই কুত্তা, তুই আমাকে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখলি কেন? তোমার আব্বু হেলিকপ্টার পাঠাবে, আর সেটা এখানে ল্যান্ড করবে, সের জন্য দাঁড়িয়ে আছে। যত সব, এখানে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। নিশি কিছু বলতে গিয়েও বলতে পারলো না। তার আগে একটা রিকশা চলে আসলো। তখন ঈশান উঠে বসতেই বলতে লাগলো, নাও, ওঠো। আমি যাব তোর মতো ছোট লোক খ্যাতের সাথে? তুই কি করে ভাবলি? তাহলে তুমি থাকো, আমি চলে যাচ্ছি। তোর মরার পাকনা গজিয়েছে না? তোকে এর জন্য খুব কঠিন শাস্তি পেতে হবে। এর থেকে আর বড় কি শাস্তি দেবে? তোমার মতো একটা বচ্চাত মেয়েকে বিয়ে করা থেকে বড় শাস্তি আর কি হতে পারে? তবে রে, আমি বজ্জাত মেয়ে? নিশি রিকশায় উঠছে না দেখে কথাটা না শুনে হঠাৎ করে ওর একটা হাত ধরে ওকে হ্যাঁচকা টান দিয়ে তারপর রিকশায় তুলে নিল। তখন নিশি নেমে যেতে গেলে ঈশান ওকে এক হাতে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। আর নিশি হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলো। আর কেমন যেন শান্ত হয়ে গেল। তখন ঈশান রিকশাওয়ালাকে বলল, এই মামা, জানতো? ঈশানের এরকম কর্মকাণ্ডের নিশি ওর মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নিশি খেয়াল করছে ঈশানের মুখে কেমন যেন একটা মায়া আছে। কালকে থেকে সেটা বুঝতে পারছে। এবার হঠাৎ করে নিশির মনে পড়লো যে ও হয়তো ঈশানের মায়ায় পড়ে যাচ্ছে। আর ও ঈশানের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ওকে বিয়ে করেছে। সেটাই মনে করতে নিশি এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, একদম আমাকে টাচ করবি না। তোর কোনো অধিকার নেই আমাকে টাচ করার। অধিকার নেই? অধিকারটা তুমি নিজে তৈরি করে দিয়েছো, আমাকে কোনো অধিকার দিতে হবে না। মানে? মানেটা খুব সোজা। তুমি আমাকে কালকে জোর করে বিয়ে করে তোমার প্রতি সব অধিকারটা নিজে তৈরি করে দিয়েছো। তাই এখন তোমার সাথে আমি যা ইচ্ছা তাই করতে পারি। তুমি চাইলেও সেটা আটকাতে পারবে না। আর এটা কোনো বাজে কাজের মধ্যেও পড়বে না। তোমার খারাপ লাগলেও আমি যা ইচ্ছে তাই করতে পারি। মানে মানে
ঈশানের কথায় নিশি অবাকের উপর অবাক হয়ে গেল আর তোতলাতে লাগলো। তখন ঈশান ডেভিল হাসি দিয়ে বলল, মানে যেটা বলছেছ সেটাই, তুমি ভয় পেও না। আমি অতটা বাজে ছেলে নয় যে তোমার ইচ্ছের বিরুদ্ধে কি তোমাকে নিজের কাছে পাওয়ার জন্য তোমার সাথে জোর জবরদস্তি করব। আমি জানি এই বিয়েটা আজ হলেও টিকবে না, কাল হলেও টিকবে না। তুমি শুধু আমাকে শাস্তি দেওয়ার জন্য আর অপমান করার জন্য আমার লাইফে এসছো। কিন্তু আমিও যদি তোমার উপর রাগ করে তোমার সাথে উল্টাপাল্টা কিছু করি, তাহলে সারা জীবন আমি এর জন্য দায়ী হয়ে থাকবো। কিন্তু আমি তোমার সাথে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য ওরকম কিছু করব না। এর জন্য তুমি একদিন নিজেই পস্তাবে। কিন্তু জানো কি, দেয়ালের দুইটা দিক থাকে, তাই একদিকে আঘাত করলে আরেক দিকে সে আঘাতে জর্জরিত হয়। তেমনি তুমি আমাকে যেমন অপমান করেছো, এর জন্য একদিন তোমাকেও এর থেকে বড় শাস্তি পেতে হবে। তাই যা করবে ভেবে চিন্তা করো। আমি জানি আমার কথাগুলো তুমি কখনোই কানে তুলবে না, তোমার কাছে এটা জ্ঞান বলে মনে হবে, তারপরও বলবো, ভেবে দেখো। শোন, তোকে এত জ্ঞান দিতে হবে না, তুই একবার বাসায় চল, এর জন্য তোর ক্লাস আমি নিব। আমি সেটা খুব ভালো করেই জানি। কি আর শাস্তি দেবে? আব্বা আমার সামনে তো আমাকে খারাপ বানিয়ে দিয়েছ, এর থেকে আর কি খারাপ করবে বলো? তুই শুধু দেখে যা আমি তোর কি হাল করি, তারপর তুই বুঝতে পারবি এই নিশিকে থাপ্পড় মারার পরিণামটা কি হতে পারে। তুই বুঝতে পারবি তুই আমার গায়ে হাত তুলে আমার সাথে লাগতে এসে কত বড় ভুল করেছিস। কথাটা কি ভুল বললে না? আমি কখনোই তোমার পেছনে লাগতে চাইনি। তুমি উল্টে আমার সাথে ঝগড়া বাঁধিয়েছ। সামান্য তোমার জায়গায় বসেছিলাম বলে আজকে আমাকে এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হলো। তাহলে যদি তোমার সাথে কোনো পার্সোনাল বিষয় নিয়ে ঝামেলা থাকতো, তাহলে তুমি আমাকে কি করতে বলো? তাহলে তোকে আমি খুন করে ফেলবো। তাহলে এখনই বাঁচিয়ে রেখেছো কেন? এর থেকে তো একবারে মরে যাওয়া ভালো। এইভাবে সবার সামনে প্রতিনিয়ত ছোট হওয়ার থেকে একেবারে মরে যাওয়াই ভালো। তুমি আমাকে একবারে শেষ করে দাও। একটা কথা কি জানো, গরিবের শুধু সম্মানটা আছে, আর সেটা যদি শেষ হয়ে যায় না, তাহলে বেঁচে থাকার মতো কোনো ইচ্ছা থাকে না। সেটা একদিন তুমি ঠিকই বুঝতে পারবে। ঈশানের কথাগুলোকে একবার নিশির জ্ঞান মনে হচ্ছে, আবার মনে হচ্ছে যে ও কেন এরকম করছে, কিন্তু আবার পরক্ষণে নিজের জেদটাকে বজায় রেখে তাতে অটল থাকছে। তো ওরা নিশিদের বাসার সামনে আসলে তারপর কলিং বেল দেয়। তখন ওর আম্মু এসে দরজা খুলে দিতেই নিশি ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তখন আম্মু বলে, কি হয়েছে মামুনি, তুমি কান্না করছো কেন? আম্মু, আমরা আমি না তোমাদেরকে খুব মিস করব। পাগলি মেয়ে, কথা শোনো। বিয়ের পর তো মেয়েদের শ্বশুরবাড়িতেই থাকতে হয়, তাই না? এখন থেকে তো তোমাকে ওইখানেই থাকতে হবে। আম্মু, আমি পারবো না ওইখানে থাকতে, আমার খুব কষ্ট হবে। তুমি জানো কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি, তাহলে কি করে ভাবলে আমি সারা জীবন এখানে থাকবো? মামুনি, এখন তো এই কথা বললে হবে না। তোমাকে ওখানে থাকতেই হবে। তুমি নিজের ইচ্ছায় ঈশানকে বিয়ে করেছো, তাই তোমাকে ওখানে থাকতেই হবে। তুমি এখন শর্ত ধারণ করলেও তো আমরা সেটা শুনবো না। আমরা কালকে তোমাকে অনেকবার করে বুঝেছি, কিন্তু তুমি আমাদের একটা কথাও শুননি। তাই এখন এসব কথা বলে লাভ হবে না। আব্বু, আর কোনো কথা নয়, যেটা বলেছি সেটাই হবে। থাকুক না এখানে। মেয়েটা যখন যেতে চাইছে না, তাহলে এখানে থাকলে সমস্যা কি? ও ছাড়া আমাদের আর কে আছে বলো? সেটা বললে তো হবে না। তুমি এই মেয়েকে লাই দিয়ে দিয়ে এরকম মাথায় তুলেছো। বিয়ের পর কোনো মেয়ে তার বাসায় থাকলে লোকে কি বলবে? আর আমার একটা সম্মান আছে। এভাবে যদি মেয়ে আর জামাই বাসায় থাকে তাহলে সবাই কি বলবে? হ্যাঁ, আঙ্কেল, আপনি নিশিকে রেখে দেন। আমি মাঝে মধ্যে আসবো, আর যদি ইচ্ছে হয় ও আমাদের বাসায় যাবে, না হলে যাবার দরকার নেই। ঈশান ভাবছিল হয়তো নিশিকে এখানে রেখে গেলে ও একটু শান্তিতে থাকতে পারবে। তুমি কি ভেবেছিলি তুই আমাকে এখানে রেখে চলে যাবি আর শান্তিতে থাকবি? সেটা কখনোই হবে না। আমি তো তোর জীবনটা নরকে পরিণত করে দেবো, তবেই ছাড়বো। নিশি কথাগুলো ভেবে বলল, ঈশান, তুমি এসব কি বলতেছো? আমি তোমাকে ছাড়া কখনো থাকতে পারবো না। তুমি কেন এসব বলছো বলো? তুমি এখানে থাকবে। নিশি, সেটা হয় না। আব্বু আম্মা বস্তিতে থাকবে আর আমি এখানে থাকবো, সেটা কখনো হয় না। আর আব্বু আম্মাকে ছাড়া আমি কখনো থাকিনি। তাই তুমি এখানে থাকো। তোমার যদি ইচ্ছে হয় যেও, আর না হলে আমাকে বলো, আমি এসে তোমাকে দেখে যাব। কেন রে বাবা, তুই আমাদের এখানে থাকতে পারবি না? তুই তো আমাদের ছেলের মতো। আমাদের কোনো ছেলে নেই, তাই এখন থেকে ভাববো তুই আমাদের ছেলে। আন্টি, আমি লোকের কথা শুনতে পারবো না। লোকে বলবে আমি বড়লোকের মেয়েকে বিয়ে করে এই বাড়িতে উঠে গেছি আর শুধু আপনাদের সম্পত্তির জন্য। তাই এটা কখনোই পসিবল না। আমি তোর আব্বু আম্মুর সাথে কথা বলে নিব, আর কে কি বললো সেটাতে দেখার বিষয় নাই। তুমি এখানে থাকলে তোর পড়াশোনার অসুবিধা হবে না, আর তোমরা দুজনে একসাথে কলেজে যেতে পারবে।
নিশি আম্মুর এরকম কথাই ও বুঝতে পারলো এবার উল্টো ও বিপদে পড়ে যাবে। কারণ ঈশান যদি সব সময় ওর আশেপাশেই থাকে তাহলে ও নিজের খেয়াল খুশি মতো চলতে পারবে না। আর ঈশানের মতো একটা খ্যাত ছেলে ওর সাথে থাকলে ওর স্টেটাসে বাঁধবে। তাই নিশি বলতে লাগলো, আম্মু থাকে না, ও যখন থাকতে চাইছে না তাহলে দরকার নেই। আমি চাই না ওকে জোর করে আমার কাছে রাখতে। ও আমাকে ভালোবাসে না, আমি সেটা খুব ভালো করেই জানি। শুধু আব্বু আম্মুর জন্য বিয়েটা করেছে, তাই থাক না। যতদিন ও আমাকে ভালোবাসতে না পারে ততদিন আমার থেকে দূরেই থাক। আমি এটা তো জানতে পারবো ও এখন আমার স্বামী। ঈশান ভাবছে এমনটা কেন বলছে। তারপর মনে হলো নিশি হয়তো ও চাইছে না ও এখানে থাকুক, ও আব্বু আম্মুর সামনে ভালো সাজতে চাইছে। তাই ঈশান বলল, পরে তো আবার আমার জন্য কান্নাকাটি করবে না? আবার বলবে না তো আমি তোমাকে ভালোবাসি না আর এখানে থাকতে চাইনি? আচ্ছা ঠিক আছে, আমি এখানেই থাকবো। নিশি ঈশানের দিকে রাগী চোখে তাকিয়ে রইল আর ও একটা মুচকি হাসি দিল। তখন আব্বু বলতে লাগলো, ঈশান বাবা, তোমার আব্বু আম্মু যতই বলুক, কিন্তু আমারও তো একটা স্ট্যাটাস আছে, তাই না? আমার জামা এরকম থাকবে সেটা তো আমি মেনে নেব না। আমি চাই এখন থেকে তুমি আমার বিজনেসটা দেখাশোনা করবে। না না আঙ্কেল, এটা কখনো হয় না। আমি আপনার বিজনেসটা দেখাশোনা করলে সমাজের লোকজন সেটা ভালো চোখে দেখবে না। সবাই ভাববে আমি আপনাদের সম্পত্তির জন্য নিশাকে বিয়ে করেছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে এমডির দায়িত্বটা নিতে হবে না। তুমি কিন্তু আমাদের অফিসে চাকরিটা অন্তত করতে পারবে। আর অফিসের পক্ষ থেকে তোমাকে একটা ফ্ল্যাট দেওয়া হবে। তুমি তোমার আব্বু আম্মুকে নিয়ে সেখানে উঠবে। তাছাড়া এই অবস্থায় থাকলে আমাকে লোকের কথা শুনতে হবে। তুমি কি চাও তোমার আব্বুকে মানুষের কথা শুনতে হোক? ঈশান চুপ করে রইল। তখন আব্বু এসে ওর কাঁধের ওপর হাত দিয়ে বলল, দেখো বাবা, তুমি তো চাও না তোমার আব্বু আম্মু সারা জীবন ওই বস্তিতে পড়ে থাক, তাই না? তোমার অত একটা স্বপ্ন আশা থাকতে পারে যে তোমার আব্বু আম্মু একটু ভালো জায়গায় থাক, একটু ভালোভাবে জীবনযাপন করুক। তাই আমি বলছি কি, তুমি কিছুদিনের মধ্যেই আমাদের অফিসে জয়েন করবে। আর এমডি দায়িত্বটা না নিলেও ম্যানেজারের দায়িত্বটা পালন করবে। আর তোমাকে অফিসের পক্ষ থেকে গাড়ি বাড়ি সবই দেওয়া হবে। এইটুকু তো অন্তত আমাকে করতে দাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। এবার নিশি ভাবতে লাগলো ঈশান হয়তো আসলেই একটা লোভী। নিশির আব্বু আম্মু ওর সাথে বেশ কিছুক্ষণ কথা বললো। তারপর আম্মু নিশিকে বলল, মামুনি যাও, ঈশানকে নিয়ে তোমার রুমে যাও আর তোমরা ফ্রেশ হয়ে খেতে এসো। আম্মু আমি খেয়ে এসেছি, এখন আর খাবো না। নিশি কথাটা বলেই রুমের দিকে যেতে লাগলো। তাই ঈশানও ওর পেছন পেছন লাগলো। তারপর ওরা দোতলায় আসতেই নিশি বলতে লাগলো, নাটক করা হচ্ছে আব্বু আম্মুর সামনে, আমি বুঝি না? তুই আব্বু আম্মুর সম্পত্তির উপরে নজর দিয়েছিস। বিয়েটাকে আমি জোর করে তোমাকে করেছিলাম নাকি? নাকি তুমি একটা নাটক সাজিয়ে আমাকে বিয়ে করেছো? আমি তোকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছি, আর তুই সুযোগটা নিয়ে আমার আব্বুর সম্পত্তিগুলো হাতিয়ে নিতে চাইছিস। তোর এই আশাটা না কখনোই পূরণ হবে না। দেখো, তুমি যেমনটাই ভাবো আমি অতটাও বাজে নই যে তোমার আব্বুর সম্পত্তির ওপর লোভ করব। আমার যা আছে আমি তাতেই হ্যাপি। খুব তো বড় বড় কথা বলিস। তোর কি এমন আছে রে শালা ফকিন্নি? ওই তো একটা কুড়ে ঘর, যেখানে থাকলো যে কারোর দম বন্ধ আসবে। তাহলে আমাকে জোর জবরদস্তি করে বিয়ে করার আগে এরকম একটা নাটক করার আগে ভাবা উচিত ছিল যে বিয়ের পর তোমাকে ওইখানে থাকতে হবে। তুমি সবটা না ভেবে এরকম একটা নাটক করেছো যার জন্য আমার তোমাকে বিয়ে করতে হলো। তাহলে এখন এইসব কথা কেন বলছো? তোমার কাজের জন্য এখন তুমি নিজে দায়ী। তুমি কি ভেবেছো আমাকে কষ্ট দিয়ে তুমি ভালো থাকতে পারবে? তোমাকে এর জন্য শাস্তিটা ভোগ করতে হবে। আর আমি এখানে সারা জীবন থাকছি না। তোমার আব্বু আমাকে ফ্ল্যাট দিক বা টাকা পয়সা দিক, আমি কিছুই নেব না। নাটক বাদ দে। টাকা দিলে তো ও সুরসুর করে নিতে চলে আসবে। আমি তোকে চিনি না ভেবেছিস? তুই এরকম একটা প্ল্যান সাজিয়ে যে নীলার সাথে ফ্রেন্ডশিপ করতে চেয়েছিলি, তারপরে ওকে প্রেমের ফাঁদে ফেলে ওর আব্বুর টাকা পয়সা সব সম্পত্তিগুলো হাতিয়ে নিতে চেয়েছিলি, সেটা আমি খুব ভালো করেই জানি। তুই জানতি আমার সাথে পেরে উঠতিনি, সেই জন্য নীলাকে টার্গেট করেছিলি, তাই না? তোমার মনটা যে এত নিচু সেটা আমার জানা ছিল না। তুমি কি করে ভাবলে আমি ওর সাথে রিলেশন করতে চাইবো, ওর সাথে ফ্রেন্ডশিপ করতে চাইবো? কখনোই না। আমার বন্ধু ওকে পছন্দ করে তাই আমি ওর সাথে কথা বলতে গিয়েছিলাম। তুমি যদি ভেবে থাকো আমি ওর সাথে রিলেশন করতে গিয়েছিলাম, তাহলে তোমার ব্যাপারে আরও তোমার থেকে শতগুণে ভালো। ওর মধ্যে একটা জিনিস নেই যেটা তোমার মধ্যে হাজার গুণ আছে। সেটা কি জানো? অহংকার। ও কখনো মানুষকে ছোট করে দেখে না, তাই ওকে যে জীবনসঙ্গী হিসেবে পাবে সে অনেক লাকি হবে। খুব প্রশংসা হচ্ছে ওর, তাই না? তারা তোর নাটক আমি বার করছি। কেয়ার করবে? তোমার আব্বু আমার সামনে আমাকে ছোট করবে, তাই তো? তাহলে দেরি করছো কেন? শুরু করো তোমার নাটক। সেটা তোকে বলতে হবে? যখন করব তখন দেখতে পাবি। এখন আমার সামনে থেকে দূর হয়ে যা, আমি ঘুমাবো, আমার খুব ক্লান্ত লাগছে। নিশি কথাটা বলেই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে তারপর বিছানায় শুয়ে পড়ল। তখন ঈশান ওয়াশরুমে গিয়ে তারপর কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে রইল। খেয়াল করলো ওর চোখে মুখে কেমন যেন একটা চিন্তার ছাপ।
তারপর কিছুক্ষণ চোখে মুখে পানি দিয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে রইল। তো সন্ধ্যার দিকে নিশির ঘুম ভাঙতেই ও খেয়াল করলো কেউ একজন বেলকনিতে দাঁড়িয়ে আছে। আর ঈশান ভাবছে ওর জীবনে সবচেয়ে বড় ভুল ছিল ওই কলেজে ভর্তি হওয়া আর নিশির সাথে দেখা হওয়া। ওর জীবনে হয়তো এগুলো শেষ হবে না। নিশি ওর জীবনটা একদম অতিষ্ঠ করে তুলেছে। একটা পর্যায়ে নিশি উঠে গিয়ে তারপর খেয়াল করলো ঈশান বেলকনিতে দাঁড়িয়ে আছে আর বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছছে। তখন নিশির একটু খারাপ লাগলো, আবার পরক্ষণেই ও জেদটাকে বজায় রেখে বলতে লাগলো, এসব নাটক করে কোনো লাভ হবে না। তোর এসব কান্নার অভিনয় অন্য কোথাও গিয়ে করিস। এখন তৈরি হ রাতের জন্য। নিশির কথাতেই ঈশান বেশি অবাক হলো না। ওর দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আমি নয় নাটক করি, তাহলে তুমি কি করো? তুমি তো এই গল্পের সবচেয়ে বড় অভিনেতা। শোনো, যত বড় আমাকে অপমানের অবহেলা করো, কিন্তু একটা সময়ের জন্য তোমাকে খুব বেশি পস্তাতে হবে, তোমাকে খুব বেশি কাঁদতে হবে। তখন শত চাইলেও আর এই কষ্টটা তোমার দূর হবে না। তোকে একদিন না বলেছি তুই আমাকে জ্ঞান দিবি না? তোর মতো ছোট লোকের থেকে আমার জ্ঞান নিতে হবে না। ঈশান চুপ করে রইল আর নিশি বকবক করতে লাগলো। তো রাতে খাবার খাওয়ার সময় হলে নিশি গিয়ে খাবার টেবিলে বসে পড়লে তখন নিশির আম্মু বলল, কি রে জামাই, কোথায় তুই? একাই চলে আসলি যে? আম্মু ও বললো খাবে না। সেটা বললে কি হয়? এই প্রথম ও আমাদের বাসায় আসলো, তার উপর সারা রাত না খেয়ে থাকবে নাকি? আর তুই গিয়ে ওকে এক্ষুনি ডেকে নিয়ে আর তুই বললে ও ঠিকই আসবে। আম্মুকে বলেছিলাম ও খাবে না। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই গিয়ে বলো আমি ডাকছি, তাহলে ঠিক চলে আসবে। ওকে ছাড়া যদি আসো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। নিশি এক প্রকার বিরক্তি নিয়ে তারপর রুমে গিয়ে ঈশানকে ডাকতে লাগলো। এই খেতের বাচ্চা, কোথায় তুই? আম্মু তোকে খেতে যেতে বলেছে, এখানে দাঁড়িয়ে ঢং না করে খেয়ে আমাকে উদ্ধার কর। নিশির এরকম কথা শুনে ঈশান এবার বেলকনি থেকে রুমে এসে তারপর ওর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এসব উল্টাপাল্টা কথা না বললে হয় না? যা বলার আমাকে বলো। আব্বু আমাকে কেন এর মধ্যে টানো? ওদের তো কোনো দোষ নেই। দোষ যদি করেও থাকি সেটা আমি করেছি। তোর দেখে খুব গায়ে লাগে এইসব কথা বললে। হ্যাঁ, ওরা আমাকে জন্ম দিয়েছে, ঠিক গালে লাগারই কথা। আচ্ছা, তোমার আব্বু আম্মুকে যদি আমি এমন করে বাজে কথা বলতাম, তোমার কি খুব ভালো লাগতো? পারতে এসব সহ্য করতে? নিশি ঈশানের কথায় চুপ করে রইল। তখন ও নিশির মুখের দিকে তাকিয়ে রইল। ওর সারা মুখে কেমন একটা খারাপ লাগার ছাপ ফুটে উঠেছে। ঈশান চুপ করে আছে, তাই নিশি বলল, আম্মু খেতে যেতে বলেছে, চলো খেতে চলো। কথাটা বলেই নিশি হাঁটতে লাগলো। তারপর ওরা দুজনে গিয়ে খাবার টেবিলে বসতেই আম্মু খাবার বেড়ে দিতে লাগলো, কিন্তু ঈশান কোনো কথা বলল না, খেতে শুরু করলো। খাওয়া শেষ করেই ঈশান রুমে চলে আসলো। একটু পরেই নিশি এসে দেখলো ঈশান বিছানায় বসেছে। তখন নিশি বলতে লাগলো, তোকে একবার না বলেছি তুই আমার বিছানার কাছেও আসবি না, দূরে যা চোখের সামনে থেকে। কেন আমার সাথে এরকম করছো বলো তো? আমার নিচে ঘুমাতে খুব কষ্ট হয়, আমি বিছানায় শুই না, তাতে কি সমস্যা হবে? কি বলছিস তুই? আমি তোর মতো ছোট লোকের সাথে যাবো? তুই কি সব উল্টোপাল্টা করে ফেলবি? তার ঠিক নেই। এক্ষুনি নিচে যা। একদম দামি বিছানায় কখনো দেখেছিস তুই? হ্যাঁ, না না, কি করে দেখবো? তোমার এই বিছানার দাম যতটা, আমার সারা ঘর বাড়ির ততটা নয়। তুমি তো আমাদের অবস্থা জানোই। তুই তো একটা ভিখারি, আর ভিখারিদের অবস্থা কেমন সেটা আমার জানতে বাকি নেই। এখন লেকচার না দিয়ে নিজে গিয়ে শোবো। নিশি কথাটা বলেই ঈশানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। ঈশান উঠে গিয়ে দাঁড়াতেই নিশি শুয়ে পড়ল আর ও বলল, বিছানায় না হয় নাইবে থাকতে দিলে, অন্তত একটা চাদর আর বালিশ তো দাও, ফ্লোরটা অনেক ঠান্ডা। নিশি একটা বালিশ আর চাদর ঈশানের দিকে ছুঁড়ে মারল। তখন ও একটু মুচকি হাসি দিয়ে চাদরটা বিছিয়ে শুয়ে পড়ল। ঈশান নিশির করা অবহেলা আর অপমানগুলোর কথা ভাবতে লাগলো আর মনে করতে লাগলো এই অবহেলা আর অপমানের অবসানটা কবে ঘটবে। ততদিনে হয়তো ওর জীবনটা পুরো ছারখার হয়ে করে দেবে রাগের জন্য। ঈশান সেদিন নিশিকে 2টা থাপ্পড় মেরেছিল, কিন্তু 2টা থাপ্পড়ের মূল্য যে এত কঠোরভাবে দিতে হয় সেটা ওর জানা ছিল না। ঈশান ভাবতেও পারছে না ওর লাইফে কি হবে। ও একটা অনিশ্চয়তার মধ্যেই পড়ে গেছে। হয়তো নিশির অবহেলাতে একটা সময় ও অতিষ্ঠ হয়ে শেষ হয়ে যাবে, আবার নয়তো ভেসে থাকবে। লাইফটাই এরকম পরিস্থিতির মধ্যেই পড়বে, সেটা কল্পনাও করেনি। এরকম বাজে পরিস্থিতির মধ্যে অন্য কেউ হয়তো কখনোই পড়েনি। ঈশান খেয়াল করলো নিশি ঘুমিয়ে পড়েছে, তাই ও খুব ঘুমিয়ে পড়লো। তো পরদিন সকালে ঈশান উঠে দেখলো নিশি খুব শান্তি করে ঘুমিয়ে আছে, তাই ভাবলো রাতে তো নিশি তেমন কিছু করলো না। আবার পরক্ষণে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলতে লাগলো, হে, মেয়েটা আবার এত ভালো হলো কি করে? জেগে থাকলে তো একদম
কুণ্ডি রূপে থাকে, তাহলে এখনও তো কিউট লাগছে যা। হয়তো ঘুমিয়ে আছি দেখে তেমন কোনো রেসপন্স নেই। যাই হোক, রাতে তো কোনো বিপদে ফেলেনি, সেটাই অনেক। ঈশান কিছুক্ষণ নিশির ঘুমন্ত মায়াবী চেহারার দিকে তাকিয়ে রইল, তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে রইল। এর মাঝে নিশির ঘুম ভাঙতেই খেয়াল করলো ঈশান রুমে নেই। তখন ও উঠে ফ্রেশ হয়ে নিল, তারপর বিছানায় বসে ভাবতে লাগলো ওর কি এই কাজগুলো করা ঠিক হচ্ছে, নাকি আবার পরক্ষণই মনে হয় ঈশান ওকে অপমান করেছে, সেজন্য ওর প্রতিশোধ নিতে হবে। কিন্তু ও নিজে জানে না ও কত বড় একটা ভুল করছে। তো 2 দিন পর ঈশান বাসায় যেতে চাইলে তখন নিশি একটা নাটক শুরু করে দেয়।